নমস্কার, আজ জানাবো পশ্চিমবঙ্গ ও দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ 15টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নিন শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। এবার ডেবরা থেকে গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল নেতা হুমায়ুন কবির। পেট্রোল ও ডিজেল নিয়ে চমকপ্রদ ঘোষণা সরকারের। তৃণমূলের প্রতীক জাল ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে নিউ টাউন থানায় অভিযোগ। টাকা পয়সা লেনদেন থেকে কার নির্দেশে হতো প্ল্যান পাস। তারাতলা কাণ্ডে ম্যারাথন জেরাই মুখ খুলল কালী। প্রচুর মাল কামিয়েছে বিস্ফোরক অভিযোগ কল্যাণীর। মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি কথা বললেন। মোটা টাকার বিনিময়ে হাসপাতালে পাকা চাকরির টোপ, খেলা শেষ তৃণমূল নেতার। মধ্যপ্রাচ্যে ধুন্ধুমার মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরানের হুমকি, নরক যন্ত্রণা ভোগ করবেন। শিয়ালদাহ শাখার 8টি স্টেশনে বন্ধ হচ্ছে রিজার্ভেশন কাউন্টার। তালিকায় কোন কোন স্টেশন? মেরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোরসায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকেরা। হাসপাতালে চাকরির নামে আর্থিক প্রতারণা, গ্রেপ্তার বাঁকুড়ার তৃণমূল নেতা। ভোট পরবর্তী হিংসায় জড়িত, শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, বর্ধমানে 2 নেতাকে সাসপেন্ড বিজেপির। তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না, ক্ষোভ উগরে কংগ্রেসে। গাজলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ। ফিরছে ট্রামের দিন। সল্টলেক নিউটাউন রোড দিয়ে বড় ভাবনা রাজ্যের। ওয়ারেন্সারে গ্রেপ্তার, 1 বছর আটক। বাংলায় আসছে নতুন গুন্ডা দমন আইন। রাজ্যের শিল্পে বড় পরিবর্তনের ইঙ্গিত। 8,000 বন্ধ কারখানা ফের চালুর পরিকল্পনা। এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। বঙ্গের রাজনীতিতে নতুন করে তুমুল চাঞ্চল্য। ডেবরা থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ডেবরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রভাবশালী সদস্য এবং ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি হুমায়ুন কবির। শাসক দলের একজন দাপুটে নেতার এভাবে গ্রেফতার হওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র পুলিশের তথ্য অনুসারে নির্দিষ্ট কয়েকটি অভিযোগের ভিত্তিতে ডেবরা থানার পুলিশ তৎপর হয়ে হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। তবে কি কারণে অভিযোগে এবং ঠিক কোন মামলায় তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি। এই গ্রেফতারি ঘটনা ডেবরা ব্লকের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। অনেকেই প্রশ্ন তুলছেন, শাসক দলের অন্দরে কোনো অসন্তোষ বা কুন্দলের ফল হিসাবে এই ঘটনা ঘটল কিনা। গ্রেফতারের পর সংবাদ মাধ্যমের সামনে এসে বিস্ফোরক অভিযোগ করেছেন হুমায়ুন কবির নিজেই। তিনি দাবি করেন তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তার ভাষায়, বর্তমান শাসক দলেরই একাংশ আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে। একজন মহিলাকে আড়াল থেকে ব্যবহার করে আমার বিরুদ্ধে দুবার সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, আমাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করা এবং দলের মধ্যে আমার অবস্থান দুর্বল করা। হুমায়ুন কবির ডেবরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বেশ পরিচিত মুখ। পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করছেন। তাঁর গ্রেফতারি খবর ছড়িয়ে পড়তেই দলের অন্দরে ও বিরোধী শিবিরে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটি দলের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ, আবার কেউ মনে করছেন স্থানীয় স্তরে কোনো ব্যক্তিগত বিরোধ থেকেও এই ঘটনা ঘটতে পারে। তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব এখনো এই গ্রেফতার নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে স্থানীয় স্তরে দলের কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেক কর্মী হুমায়ুন কবিরের সমর্থনে সোচ্চার হয়েছেন এবং দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে বিরোধী দলগুলো এই ঘটনাকে শাসক দলের দুর্নীতি, অভ্যন্তরীণ অস্থিরতার প্রমাণ হিসাবে তুলে ধরছে। রাজ্যে জ্বালানি সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আনলো সরকার। সম্প্রতি কন্টেনারে জ্বালানি ভরার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয় কৃষক, চা শ্রমিক ও বিভিন্ন জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থার মধ্যে। অবশেষে জনস্বার্থের কথা মাথায় রেখে সেই নিয়মে আংশিক ছাড় ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এবার থেকে কন্টেনারে পেট্রোল ও ডিজেল ভরতে পারবেন সংশ্লিষ্ট ব্যবহারকারী। সরকারি সূত্রে জানা গেছে, আগে নিরাপত্তার কারণে সাধারণ পাত্র বা কন্টেনারে জ্বালানি দেওয়ার উপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ঝুঁকি কমানো। কিন্তু বাস্তবে দেখা যায় এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়েন বহু মানুষ, বিশেষ করে যারা কৃষি কাজে যন্ত্রচালিত সরঞ্জাম ব্যবহার করেন। পাম্প থেকে সরাসরি জ্বালানি না নিতে পারে জমিতে কাজ ব্যাহত হচ্ছিল। একইভাবে চা বাগান এলাকায় শ্রমিক ও ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত ছোট মেশিনগুলির জন্য জ্বালানি সংগ্রহ কঠিন হয়ে উঠেছিল। এই পরিস্থিতিতে রাজ্য সরকার বিষয়টি পুনর্বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে শুধুমাত্র অনুমোদিত শক্ত কন্টেনার বা স্টিলের পাত্রে সীমিত পরিমাণে জ্বালানি দেওয়া যাবে এবং তা কেবলমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবার জন্য প্রয়োজন হবে। কৃষক, চা বাগান শ্রমিক, হাসপাতাল এবং জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি এই সুবিধার আওতায় থাকবেন। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন। কলকাতার এক পেট্রোল পাম্প ব্যবসায়ী বলেন, নিয়ম থাকতেই হবে, তবে বাস্তব পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কৃষক বা জরুরি পরিষেবা ব্যাহত হলে তা পুরো ব্যবস্থাকেই প্রভাবিত করে। অন্যদিকে কৃষি মহল থেকে জানানো হয়েছে, এই ছাড়ের ফলে মাঠে কাজ আবার স্বাভাবিক গতি পাবে। এবার জালিয়াতি ও প্রতারণার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন মমতাপন্থী তৃণমূল।
দলের পক্ষ থেকে নিউ টাউন থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটে। অভিযোগে বলা হয়েছে অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা, বিপ্লব মিত্র সহ কয়েকজন ব্যক্তি 22 জুন 2026 তারিখে নিউ টাউনের নোভোটেল কলকাতা হোটেল অ্যান্ড রেসিডেন্সে তৃণমূল কংগ্রেসের প্রতীক ও নাম জাল করে প্রতারণামূলক কার্যকলাপ করেছেন। তৃণমূলের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতীক ও নাম ব্যবহার করে জাল লেটার হেড তৈরি করেন। এই জাল লেটার হেড ব্যবহার করে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের কাছে 22 জুন 2026 তারিখে একটি চিঠি জমা দেন এবং নিজেকে দলের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন। দলের অফিসিয়াল অবস্থান অনুসারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই পদে নেই এবং তাকে এই ধরনের কোনো চিঠি পাঠানোর কোনো অধিকারও দেওয়া হয়নি। এটি স্পষ্টতই দলের নাম ও প্রতীক জালিয়াতি করে প্রতারণা ঘটনা বলে অভিযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের চিঠিতে আরও বলা হয়েছে, উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি এই চিঠিকে বিএনএসএস 2023 ধারা 173 অনুসারে একটি তথ্য হিসাবে গ্রহণ করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন। দলের আইনি শাখা থেকে পাঠানো এই চিঠিতে ঘটনাটিকে গুরুতর অপরাধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। জালিয়াতি, প্রতারণা এবং মিথ্যা পরিচয় দিয়ে সরকারি কর্তৃপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। 22 জুন নোভোটেলে কি ঘটেছিল তা নিয়ে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ওই দিন কয়েকজন নেতা একটি বৈঠক বা অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেখানে তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক ব্যবহার করা হয়। দলীয় সূত্র বলছে, এই ধরনের কার্যকলাপ দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি আইনি অপরাধও। তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দলের হয়ে কোনো চিঠি বা বিবৃতি দেওয়ার অধিকার শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই আছে। এই ঘটনা রাজ্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে যখন তৃণমূল কংগ্রেস নিজস্ব সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করার চেষ্টা করছে, তখন এমন অভ্যন্তরীণ বিভেদ ও জালিয়াতির অভিযোগ দলের সামনে আসায় দলের নেতৃত্ব উদ্বিগ্ন। দলের একাধিক নেতা জানিয়েছেন, এই ধরনের কাজ যারা করছেন তারা দলের ক্ষতি করছেন এবং বিরোধীদের হাত শক্ত করছেন। পুলিশ এখনো এই অভিযোগের ভিত্তিতে কোনো এফআইআর নথিভুক্ত করেছে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে বিএনএসএস এর ধারা 173 অনুসারে অভিযোগ পাওয়ার পর পুলিশকে তদন্ত শুরু করতে হয়। আইনজ্ঞরা বলছেন, জাল লেটার হেড তৈরি, প্রতীকের অপব্যবহার এবং মিথ্যা পরিচয় দিয়ে সরকারি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো গুরুতর অপরাধে। এতে জালিয়াতি, প্রতারণা ও অন্যান্য ধারায় মামলা হতে পারে। তারাতলা বিপর্যয়ে তদন্তে নতুন মোড়। ত্রুটিপূর্ণ বিল্ডিং প্ল্যান অনুমোদনের অভিযোগে গ্রেপ্তার হওয়া কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। তদন্তকারীদের দাবি, জেরার সময় বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। আদালতের নির্দেশে আগামী 4 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। তাকে হেফাজতে পেয়েই প্ল্যান অনুমোদনের পুরো প্রক্রিয়া, আর্থিক লেনদেনের অভিযোগ এবং কলকাতা পুলিশের পুরসভার বিল্ডিং অনুমোদন ব্যবস্থার তার প্রকৃত ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে শুরু হয়েছে টানা জিজ্ঞাসাবাদ। তদন্তকারী সূত্রে খবর, অধিকাংশ প্রশ্নেরই সরাসরি উত্তর দিতে চাননি তিনি। এমনকি জেরার সময় সহযোগিতা না করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিল্ডিং প্ল্যান সংক্রান্ত প্রয়োজনীয় নথি সংগ্রহে কলকাতা পুরসভা বিল্ডিং বিভাগের সঙ্গেও যোগাযোগ করেছে লালবাজার। তদন্তকারীদের সামনে এখন একাধিক প্রশ্ন। বিল্ডিং নির্মাণের নকশা অনুমোদনের ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ করা হতো বা অভিযোগ অনুযায়ী মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ত্রুটিপূর্ণ নকশা পাশ করানোর চক্রে আর কারা যুক্ত ছিলেন, এই সকল প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল। কালীচরণের সুপারিশে কতগুলো বিল্ডিং প্ল্যান শেষ পর্যন্ত অনুমোদন পেয়েছিল বা যে আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছে, সেই অর্থ সরাসরি তার কাছে পৌঁছতো নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ভাগ হয়ে যেত, সেই বিষয়গুলি খুঁটিয়ে দেখা হচ্ছে। তবে গোয়েন্দা বিভাগের দাবি, এই সব প্রশ্নের মুখেও কার্যত নীরব থেকেছেন কালীচরণ। শুক্রবার আদালতে সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল জানান, টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূত এবং ত্রুটিযুক্ত বিল্ডিং প্ল্যান অনুমোদন করানোর অভিযোগ রয়েছে কালীচরণের বিরুদ্ধে। যেসব নকশা অনুমোদনের যোগ্য ছিল না, সেগুলিও নানা উপায়ে পাশ করানো হতে বলে আদালতে দাবি করা হয়। শুধু তাই নয়, প্রয়োজনীয় নথিপত্র তৈরি থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সামলানোর জন্য একটি পৃথক টিম তৈরি করেছিলেন তিনি বলে অভিযোগ। কালীচরণের পেছনে কোনো প্রভাবশালী ব্যক্তির মদত ছিল বলে সন্দেহ রয়েছে। বিধানসভায় তারাতলা বিপর্যয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালীচরণের নাম উল্লেখ করেন। এরপর থেকেই এই মামলার রাজনৈতিক তাৎপর্য আরো বেড়ে যায়। মুখ্যমন্ত্রী বলেন, কামাক স্ট্রিটের নির্দেশেই পুরসভার নিয়োগ করা হয়েছিল কালীকে, আর কালী জানি না এমন কোনো বিল্ডিং কলকাতায় নেই, সব বিল্ডিংয়ের অনুমোদন হতো ওর কথায়। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য কালীচরণের জিজ্ঞাসাবাদ থেকে এমন কোনো তথ্য বা নথি উদ্ধার করা যা তারাতলা বিপর্যয়ের নেপথ্যে থাকা পুরো চক্রকে সামনে আনতে সাহায্য করবে।
রাজ্য সরকার বদলাতেই জোরদার অ্যাকশনে পুলিশ। চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। গতকাল ভাইজান আলী মণ্ডল নামে ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে ওন্দা থানার পুলিশ। ধৃত ভাইজান আলী মণ্ডল ওন্দা ব্লকের সিঙ্গানি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রাক্তন ও বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য। এদিনই তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক এলাকার মহলে চলছে চাপানুতর। বাঁকুড়া জেলা ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রাম পঞ্চায়েত এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত ছিলেন ভাইজান আলী মণ্ডল। সম্প্রতি তার বিরুদ্ধে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে চাকরি করে দেওয়ার নাম করে ওই যুবকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ ওঠে। মোটা অঙ্কের টাকা নিলে ওই যুবকের চাকরি হয়নি। যে টাকা দিয়েছিলেন সেই টাকা ফেরত পাননি ওই যুবক। টাকা ফেরত চাইতে গেলে প্রথমে ভাইজান আলী মণ্ডল টালবাহানা শুরু করে। পরে ওই যুবককে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারী বলছেন, শাসক দলের নেতা হবার এতদিন ভাইজান আলীর বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস পাননি তিনি। রাজ্যে পালাবদলের পর পরিস্থিতি বদলাতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। ওন্দা থানায় দায়ের হয় অভিযোগ। অভিযোগ পেতে পুরোদমে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। তদন্তে নেমে শনিবার রাতে ওন্দা থানার পুলিশ ভাইজান আলীকে গ্রেফতার করে। তাকে হেফাজতে নিয়ে ঘটনার মূলে যেতে চাইছে পুলিশ। তার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সময় রবিবার ভোর থেকেই ইরান আমেরিকার মধ্যে কার্যত যুদ্ধ বেঁধে গিয়েছে। ফের অশান্তির আগুনে পড়ছে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে ফের হুমকি দিল তেহরান। তারা সাফ জানিয়ে দিয়েছে আমেরিকা এবার নরক যন্ত্রণা ভোগ করবে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোকেও হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র ড্রোন ভান্ডারে হামলা চালায় মার্কিন সেনা। নিশানা করা হয় উপকূলীয় রাডার কেন্দ্রগুলোকেও। তার জবাব দিতে রবিবার কুয়েত এবং বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ করে তেহরান। তবে এই হামলা নিয়ে ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। তারা দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলোকে চিহ্নিত করেছে এবং সেগুলোকে ধ্বংস করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি একটি বিবৃতিতে অভিযোগ করেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আমেরিকা। তাদের সতর্কবার্তা পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত মৌ লঙ্ঘন করলে চলমান সমস্ত কূটনৈতিক প্রক্রিয়া থমকে যাবে। মার্কিন ঘাঁটিতে হামলার পরে করা বিবৃতিতে আমেরিকাকে হুমকি দেয় আইআরজিসি। তারা জানিয়েছে, সেদিকে আমেরিকা যে হামলা চালিয়েছে তার জেরে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল হবে না। আগামী দিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি নরক যন্ত্রণার সম্মুখীন হবে। এরপরই প্রশ্ন উঠছে, আদেও কি শান্তি ফিরবে মধ্যপ্রাচ্যে? শিয়ালদহ ডিভিশনের 8টি স্টেশনে বন্ধ হয়ে যাচ্ছে রিজার্ভেশন টিকিট কাউন্টার। একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে পূর্ব রেল। আগামী মাস অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে এই স্টেশনগুলির পিআরএস কাউন্টার। শিয়ালদহ ডিভিশনের নর্থ লাইনের আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড, মসলান্দপুর ও দক্ষিণ শাখার ঢাকুরিয়া ও নিউ আলিপুর স্টেশনে থাকা রিজার্ভেশন টিকিট কাউন্টারগুলি বন্ধ হয়ে যাচ্ছে। কাছের পিআরএস কাউন্টারগুলি থেকে টিকিট কাটার অনুরোধ করেছে রেল। অনলাইনে আইআরসিটিসির ওয়েবসাইট ব্যবহারের কথাও বলা হয়েছে। কেন এই সিদ্ধান্ত? জানা গেছে কাউন্টারগুলির উপর কাজের চাপ ও অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই সিদ্ধান্তে খুশি নন এই স্টেশনগুলির যাত্রীদের একাংশ। তারা জানাচ্ছেন, নিজের স্টেশনে এই পরিষেবা বন্ধ হয়ে গেলে তারা সমস্যায় পড়বেন। অন্য স্টেশনে গিয়ে টিকিট রিজার্ভেশন করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। ভিড় কাটিয়ে টিকিট কাটা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ে পৌঁছতে না পারলে সেই দিনের জন্য কাউন্টার বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন অনেকে। উত্তরবঙ্গে দুর্যোগে দুর্ভোগ, টানা বৃষ্টিতে বিপর্যস্ত মিরিক, আলিপুরদুয়ার, কোচবিহার। ধসে নেমেছে মিরিকে। আলিপুরদুয়ারে বিভিন্ন এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে জল বেড়েছে কোচবিহারের তোরসা নদীতে। তোরসা ডাইভার স্টেশনের উপর দিয়ে বইছে জল। আলিপুরদুয়ার ফালাকাটা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সব মিলিয়ে ভারী অতি ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে উত্তরবঙ্গবাসী। রাতভর টানা বৃষ্টিতে রবিবার সকালে ধস নামে মিরিকে গয়াবাড়ি এলাকায় ধস নামে। দ্রুত ধস সরানোর কাজ শুরু হয়। অবশেষে একমুখী যান চলাচল শুরু হয়েছে। অন্যদিকে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন এলাকা। 1, 8, 9, 5, 4 নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। ডিমা কালজানি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় স্লুইস গেটগুলি বন্ধ করা হয়েছে। তার ফলে শহরে জল বেরোতে পারছে না। কোচবিহারের অবস্থা খারাপ। টানা বৃষ্টিতে জল বেড়েছে তোরসা নদীর। নদীর জলে বন্যা কবলিত এলাকা হয়ে পড়েছে কোচবিহার 2 নম্বর ব্লকের মধুপুর এলাকা। এদিন এলাকা পরিদর্শনে যান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়। উল্লেখ্য, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে 200 মিলিমিটার পর্যন্ত। কমলা সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, কমলা সতর্কতা জারি দক্ষিণ দিনাজপুর ও মালদহতেও।
দার্জিলিং সহ বাকি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। সোমবার পর্যন্ত লাল সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গে। মঙ্গলবারও অতি বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে।